পেশ করে। এর আগে অনেক বিত্তমন্ত্রী অর্থমন্ত্রী একাধিক বাজেট পেশ করেছেন, কিন্তু এতদিন রেকর্ড ছিল মোরারজি দেশাই। মোরারজি দেশাই 6টি বাজেট পেশ করেছেন। আজকে নির্মলা সীতারামন 7ম বাজেট পেশ করলেন। দ্বিতীয় হচ্ছে যে এই যে মোদী সরকার, নরেন্দ্র মোদীর এটা 3য় টার্ম, তাই জন্য এটা অনেকে বলছে মোদী 3.0। তো এটা আগে ইন্টারিম বাজেট হয়েছে, তাই জন্য এখন জুলাই মাসে নির্বাচনের পরে বাজেট হলো। তো এই মোদী 3.0 এই প্রথম বাজেট। আর তৃতীয় হচ্ছে, সবাই খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলেন যে এটা একটা কোয়ালিশন গভর্নমেন্ট। তো কোয়ালিশন গভর্নমেন্টের অনেকেই বলেন কোয়ালিশন কম্পালশন থাকে, অনেক কিছু করতে হয়। তো সেই কোয়ালিশন কম্পালশনের জন্য কিছু বাজেটে হয়েছে কিনা। তো প্রথমেই বলি যে দেশে দারিদ্র আছে, সুতরাং দরিদ্র মানুষকে সাহায্য করার প্রয়োজন আছে। দিন দুঃখী মানুষকে তো কিছু দিতে হবে, সে তো নিশ্চয়ই, কিন্তু তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী এবং স্থায়ী দারিদ্র দূর করার প্রচেষ্টা করতে হবে। আমার ধারণা নির্মলা সীতারামন এটা খুব সফলভাবে করেছেন। এতে এই দরিদ্র দিন দুঃখীদের সহায়তা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের যে দৃঢ় পদক্ষেপ, সে দুটোই একসঙ্গে নেওয়া হয়েছে। তো আপনি জিজ্ঞেস করবেন যে দিন দরিদ্র আর মধ্যবিত্তদের জন্য কি করেছেন। যদি দেখেন, তার মধ্যে PM আবাস যোজনা আরবান, অর্থাৎ শহরী আবাস যোজনায় 2.0-তে 10 লক্ষ কোটি টাকা খরচ করে 1 কোটি গরিব ও মধ্যবিত্ত পরিবারকে লাভবান করা হবে। দ্বিতীয়, মডেল স্কিল লোন স্কিমের মাধ্যমে স্কিল বা দক্ষতা বাড়ানোর জন্য সরকারি গ্যারান্টি দিয়ে 75 লক্ষ লোন পাওনার ব্যবস্থা, 75 লক্ষ, এবং উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকার লোনের ব্যবস্থা, 1 লক্ষ ছাত্রের জন্য বাৎসরিক 3% সুদের অনুদান। এগুলো আমি সবগুলো বলছি না, সময়ের অভাব। অন্যদিকে দারিদ্র্যকে স্থায়ীভাবে দূর করার জন্য আপনারা জানেন কি প্রয়োজন। একটা প্রয়োজন হচ্ছে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট। সবকিছুই দরকার। আপনি গরুর গাড়িকে যদি স্কুটার কিংবা লরি বানাতে চান, পয়সা লাগবে। আপনার পুরনো মেশিন, সেটা নতুন মেশিন করতে চান, পয়সা লাগবে। দ্বিতীয় হচ্ছে প্রযুক্তিগত আধুনিকীকরণ, টেকনিক্যাল মডার্নাইজেশন। পৃথিবী অনেক এগিয়ে গেছে, আমরা পেছনে পড়ে রয়েছি, সুতরাং টেকনিক্যাল আপগ্রেডেশন ভীষণ প্রয়োজন। তৃতীয় হচ্ছে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। রাস্তাঘাট নেই, বন্দর নেই, বিমানবন্দর নেই, সেচের ব্যবস্থা নেই। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের উন্নয়ন প্রয়োজন। এবং তাছাড়া হচ্ছে দক্ষতা, অর্থাৎ স্কিল ফর্মেশন। অনেকেই বলেন যে ডিগ্রি হয়তো আছে, কিন্তু এমপ্লয় করা যায় না, কারণ এমপ্লয়েবল নয়। আচ্ছা, সুতরাং এর মধ্যে বিনিয়োগের কথায় আসি। বিনিয়োগ আপনার ইকোনমিক সার্ভে দেখেছেন। ইকোনমিক সার্ভেতে দেখেছেন যে 2022-23 সালে GFCF, মানে গ্রোস ফিক্স ক্যাপিটাল ফরমেশন, ইনভেন্টরি না, মেশিন, এইসব প্রযুক্তি বেড়েছে 19.8%। 2023-24 সালেও এই বৃদ্ধির হার বোধহয় চলছে। তো এখন এই বাজেটে বিনিয়োগকে আরো বাড়ানোর জন্য কয়েকটি মহত্বপূর্ণ ঘোষণা হয়েছে। যেরকম মুদ্রা লোনের উচ্চসীমা তরুণ স্কিমে 10 লক্ষ টাকা থেকে বাড়িয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে। MSME বা ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোগকে যন্ত্রপাতি এবং মেশিন কেনার জন্য মেয়াদি ঋণ বা টার্ম লোনের গ্যারান্টির সীমা 100 কোটি টাকা অবধি বৃদ্ধি করা হয়েছে। বিনিয়োগের জন্য প্রস্তুত 100টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক। ইন্ডাস্ট্রিয়াল পার্ক মানে ওইটাকে বলে প্লাগ অ্যান্ড প্লে।
ওখানে সব আছে, বাড়ি বানান, সবকিছু, জলের সাপ্লাই আছে, ইলেকট্রিসিটি আছে, সিওয়ারেজ আছে, লাগানা শুরু করে দিন। সে 100টি এরকম ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে। তাছাড়া 12টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ন্যাশনাল ইন্ডাস্ট্রিয়াল করিডোর ডেভেলপমেন্ট প্ল্যানের অধীনে করা হবে। এক্সামশন আপনারা জানেন, এক্সামশন বাড়িয়ে দেওয়া হয়েছে স্যালারিড এমপ্লয়িজদের জন্য। বেতনভোগ কর্মচারীদের বাড়িয়ে ওটা 50,000 থেকে 75,000 টাকা করা হয়েছে। ফ্যামিলি পেনশনেও ডিডাকশন এনহান্সড বাড়িয়ে দিয়েছে 15,000 থেকে 25,000 টাকার মধ্যে। এতে হিসেব করে ওরা দেখেছেন 4 কোটি লোকের লাভ হবে। আমি এর মধ্যে যাচ্ছি না। ইনকাম ট্যাক্সের মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের জন্য স্ল্যাবের সংখ্যা বাড়ানো হয়নি। অনেকেই বলে স্ল্যাবের সংখ্যা বাড়ানো উচিত না, স্ল্যাবের সংখ্যা বাড়াননি, স্ল্যাবগুলোকে একটু একটু ওপরে তুলে দিয়েছেন। তার মানে জানেন আপনারা স্ল্যাব সিস্টেম আছে, এত টাকা অবধি ইনকামে এত ট্যাক্স, তারপরের ওই ট্যাক্সই দেবেন, তারপরের যে 10,000 টাকা সেটা একটা ট্যাক্স রেট, ওইটাকে একটু কমিয়েছেন। তাতে হিসেব করে দেখা যাচ্ছে যে একটা বেতনভোগ কর্মচারীর 17,500 টাকা লাভ হবে। আরো ট্যাক্সে আরেকটা বিশাল লাভ হয়েছে, সেটা হচ্ছে আপনারা জানেন যে কর্পোরেট ট্যাক্স রেট, এই যে বিদেশি বিনিয়োগ আসবে, বিদেশি বিনিয়োগের দেখে যে ট্যাক্স রেট কত, ওইটা ছিল 40%, সেইটাকে 35% করেছে কমিয়ে। আপনারা জানেন যে ভারতবর্ষ, আমরা ফিক্স ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট অনেক পিছিয়ে ছিলাম। এই ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ওইটা অনেক বেড়েছে। তা এখন এই 40 থেকে 35 করার পরে আরো বাড়বে আশা করা যায়। আচ্ছা, আর এই কেসগুলো আইন আদালত কমবে, কারণ ওই যে অ্যাপিল করার ব্যাপারটা ছিল, ওই ট্যাক্স ট্রিবিউনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ওর লিমিট বাড়িয়ে দিয়েছে। ছোটখাটো ট্যাক্সের কেসের জন্য আপনি আর ওখানে যেতে পারবেন। তো এখন একটা জিনিসের উপর আপনাদের নিশ্চয়ই খুব জোর দিয়েছেন, সেটা হচ্ছে কর্মসংস্থান। এতে একটা কথা বলি যে ভারতবর্ষ অনেক পাল্টে গেছে। আগে ছিল চাকরি দিয়ে দাও, সরকারি চাকরি দিয়ে দাও। এখন আমরা তো জবলেস গ্রোথ বলি, যে গ্রোথ হচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। তখন ছিল গ্রোথলেস জবস, উৎপাদন কিছুই বাড়ছে না, সরকারে লাগিয়ে দিলেন। সেটার প্রতিফলন আমরা এই সরকারেও দেখেছি। এই সরকারে হঠাৎ এই সরকার বলল কর্মসংস্থান দরকার, সিভিক ভলান্টিয়ার্স যে আছে বললো ওদের শিক্ষক বানিয়ে দেবো, চাকরি দিতে হবে। তো ওই ছোট ছোট বাচ্চাগুলো যারা কিছু বলতেও পারে না, গরিব ঘরের বাচ্চা, ওরা সরকারি প্রাইমারি স্কুলে যায়, পড়াক না ওদের সিভিক ভলান্টিয়ার। না, এইটা বলেননি, ওরা বলেননি যে হাসপাতালে ওদের সার্জন হিসেবে লাগিয়ে দেবে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে কর্মসংস্থান, কিন্তু কর্মসংস্থান করতে হবে সেই জায়গাতেই যেখানে উৎপাদন বাড়বে, দেশের লাভ হবে। সেই জন্য যেটা করেছে সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ। বিস্তারিতভাবে আপনারা পড়ে নেবেন বাজেটটা। এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ মানে যখন কাউকে নতুন চাকরি দিচ্ছ ফর্মাল সেক্টরে, আমার মিষ্টির দোকানে কাউকে লাগালাম ঠিকই, তার জন্য পাবো না, কিন্তু ফর্মাল কারণ কোয়ালিটি চাকরি চান আপনি, সেখানে 3টি স্কিমের ইন্ট্রোডাকশন হয়েছে। সেইটাতে আমার মনে হয় কর্মসংস্থান বাড়বে। আর তাছাড়া যেটা হবে, এইটাকে বলে লার্নিং বাই ডুইং। একটা হচ্ছে আপনি একটা ইনস্টিটিউটে পাঠিয়ে দিলেন, শিখলো সেখানে প্লাম্বিং। আরেকটা হচ্ছে আমাকে পাঠিয়ে দিলেন একটা কোনো বড় কোম্পানি যে প্লাম্বিং এর কাজ করে, সেখানে আমি 6 মাস কাজ করলে অনেক কিছু শিখে যাব, কারণ ওখানে খালি পুঁথিগত বিদ্যা হচ্ছে না, একেবারে হাতে নাতে কাজ হচ্ছে। তো এইটা একটা হলো। 11,11,111 নম্বরটা আমার খুব পছন্দ হয়েছে, সেইটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের জন্য। আচ্ছা, তারপর এখন শর্তহীন টাকা দেওয়া, যেটা দিয়ে দেওয়া যায়, দিতেই পারা যায়, সরকারের অনেক ক্ষমতা, কিন্তু এই সরকার সেটা করেনি। এই সরকার করেছে যাতে স্থায়ী
কায়েমি কর্মসংস্থান হয়, দেশের উন্নতি হয়। আর আরেকটা যেটা হয়েছে, আমি পশ্চিমবঙ্গের কথায় আসি। আমি দেখলাম আমার বন্ধুরা যারা শাসক দলে আছেন তারা খুব নিন্দে করছে, যেটা হলো কি বিহার আর অন্ধ্রপ্রদেশকে এত দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গ কোথায়? আমারও দুঃখ হয়েছে, পশ্চিমবঙ্গের নাম নেই, কিন্তু পশ্চিমবঙ্গের প্রজেক্ট কোথায়? ক্যাপিটাল প্রজেক্টস কোথায়? আপনারা জানেন অমৃতসর কলকাতা একটা ফ্রেট করিডোর হচ্ছে। এখানে একবারও শুনেছেন সরকার বলছে যে আমরা ফ্রেট করিডোরে ডানকুনিতে একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানাবো? কোনো কিছু বানায়। কোনোদিন শুনেছেন একটা গভীর সমুদ্র বন্দর বানাবো? অন্ধ্রপ্রদেশ আর বিহারে দেখুন যতগুলো প্রকল্পে টাকা দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে সব ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য। বোধগয়া, যেটা আমার খুব প্রিয় জায়গা, যেখানে ভগবান বুদ্ধ সিদ্ধি লাভ করেছিলেন, সেখানে একটা নতুন প্রজেক্ট বানিয়েছে। পশ্চিমবঙ্গে একবারও শুনেছেন এরকম বানাবে কিছু? পশ্চিমবঙ্গে শুনেছেন যে গভীর সমুদ্র বন্দর বানাবে? কোনো প্রজেক্ট নেই। এই এক। আমি বলবো যে অন্ধ্রপ্রদেশ আর বিহার তো বিদেশের অংশ নেই। আর অন্ধ্রপ্রদেশের দেখলাম কয়েক লক্ষ পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গ থেকে যায়। দুঃখ কি তৃণমূলের? ওরা ওদের মতে চালিয়ে যান খেলামেলার সরকার, অন্ধ্রপ্রদেশের উন্নয়ন হোক, আমরা ওখানে গিয়ে ধান বুনবো, কনস্ট্রাকশন ওয়ার্কারের কাজ করব। দুঃখের তো কোনো কারণ নেই। দ্বিতীয়ত আরেকটা জিনিস যেটা হয়েছে, ওরা বাজেটের নিয়ম মানেন না। এই যে আপনি দেখবেন কেন্দ্রীয় সরকারের এই বাজেটে ফিসক্যাল ডেফিসিট কমিয়েছে, যা কমাবে বলেছিল তার থেকে বেশি কমিয়েছে। ফিসক্যাল ডেফিসিট ছিল, ওরা বলেছিলেন বাজেটের সময় হবে 5.9%, 5.9%। সেটা রিভাইজড এস্টিমেটে 5.8% হয়েছিল। তারপর দাঁড়িয়েছে 5.6%। সেটা হচ্ছে এই যেটা বছরটা শেষ হলো আর কি, 2023-24। আর এবছর বলেছেন হবে 4.9%। ফিসক্যাল কনসলিডেশন হচ্ছে। আমার বামের বন্ধুরা সবসময় বলেন, প্রত্যেক বছর আমি জন্মের থেকে দেখে আসছি, যখনই কোনো বাজেট ওরা বলেন যথেষ্ট খরচা হয়নি। সকালবেলা বলবেন যথেষ্ট খরচা হয়নি, আর যথেষ্ট খরচা হলে দাম যখন বেড়ে যাবে দাম ভীষণ বাড়ছে। দুটো তো একসঙ্গে হবে না। আপনি চান ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, ইনফ্লেশন হবে না, তারপর দেশে কারেন্সি মানে কারেন্ট অ্যাকাউন্ট প্রবলেম, বৈদেশিক মুদ্রার কোনো সমস্যা হবে না। এই সরকার এই দুটো তো খুব সফলভাবে মোকাবিলা করেছে। আমি আবার বলবো যে এই যে বাজেটকে আমি স্বাগত জানাই। এই বাজেটের ফলে দীর্ঘমেয়াদী উন্নয়ন হবে আর দরিদ্রের উপকার হবে। আর ইকোনমিক স্টেবিলিটি, ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটির কোনো চিন্তার কারণ নেই। যেহেতু ফিসক্যাল কনসলিডেশন হচ্ছে সেহেতু চলবে। আরেকটা বলি যে কোনো আনফান্ডেড প্রজেক্ট নেই। আনফান্ডেড প্রজেক্ট মানে কি বলছি? আনফান্ডেড প্রজেক্ট মানে হচ্ছে যে ওই পিসি সরকারের জাদুর মতো বাজেট। কেন বলছি এ কথা? এটা বলছি যে পশ্চিমবঙ্গে এই যে আছে লক্ষ্মীর ভান্ডারে যে টাকা দেবেন বলেছেন, বাজেটে আছে ওই টাকা? আমি তো দেখতে পাইনি কোথাও বাজেটে। আচ্ছা, যেমন আমি বলছি, পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডারে লাভার্থীর সংখ্যা হচ্ছে 2,11,00,000। কত বললাম? 2,11,00,000। তো গড়ে যদি 1,000 টাকা করেও দেয়, আপনি 2,11,00,000-কে যদি 1,000 দিয়ে গুণ করেন মাসে, তারপর 12 দিয়ে গুণ করেন,
আপনি পাবেন 25,300 কোটি টাকা। কত বললাম? 25,300 কোটি টাকা। কিন্তু কোনো রহস্যময় কারণে চলতি বছরের বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ দেখানো হয়েছে মাত্র 14,400 কোটি টাকা। ওরা খেলামেলা করবেন, কিন্তু বাজেটে সত্যি কথাটা বলবেন না। সেরকম সেদিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি 10 লক্ষ লোককে চাকরি দিতে পারেন। খালি পিল খেয়ে নাকি বিরোধীরা সব গন্ডগোল করছে। তো 10 লক্ষ লোকে যদি 10 টাকা করে দেন মাসে তাইলে হয়ে গেল 1 কোটি টাকা, বছরে হলো 12 কোটি টাকা, 1 বছরে হলো 12,000 কোটি টাকা। কোথায় টাকাটা, কোথায় ওর কাছে? উনি কখনো বলেন, এই যেন একটা ডিসঅর্ডার, উনি কখনো বলেন টাকা নেই। দীঘায় গিয়ে বললেন, দীঘায় ওদের বাস চেয়েছিল, বাস বললো নির্দেশ দিয়ে দিয়েছি বাস চালু করে। বললো বাস কোথায়? বললো বাস দিতে পারবো না, লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমার টাকা নেই। একবার বলেন টাকা নেই, আরেকবার বলেন যে দিয়ে দেবো, 50 দিনের কাজের টাকা দিয়ে দেবো, 10 লক্ষ লোককে চাকরি দিয়ে দেবো। এই পিসি সরকারের জাদু এই বাজেটে নেই। আমি এখানেই থামবো। আপনাদের প্রশ্ন করতে পারেন, প্রশ্ন আমরা সবাই মিলে উত্তর দেব, একজন করে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে নেই, যে বিরোধীরা বলছে দেখছি, এটার কারণ যেগুলো বললেন একবার বলবেন যে স্পেসিফিক কি কারণে পশ্চিমবঙ্গের তেমন কিছু দেখলো এই বাজেটে? দেখুন, পশ্চিমবঙ্গের আমি যেটা দেখি, একটা বিরোধী মনোভাব আছে। কোঅপারেটিভ ফেডারেলিজমে আপনার সঙ্গে যাই আমার মতবিরোধ থাক, মিলেমিশে চলতে হয়। খালি ঝগড়া, আর ঝগড়া শুধু নয়, নিয়ম কানুন না মানা। আমি নিজেকে খুব দুর্ভাগ্যের মনে করি। পশ্চিমবঙ্গের এত অভিযোগ, কিন্তু আমি দেখলাম সিএজি রিপোর্টে যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই অভিযোগ পিএসসি তুলল না। কোন সরকারি লেখাপড়া একটা সিএজি রিপোর্ট আছে, আমলাদের সঙ্গে মিটিং হয়েছে, ওরা তো কোনোদিন বলেননি এসব ভুল। কোনোদিন সেটা পিএসসি বললো না যে এই কেন্দ্র সরকারের সঙ্গে ভুল কথা বলছে। আমাদের বিধানসভায় সেই আলোচনা কোনোদিন হলো না। হঠাৎ একদিন চিৎকার শুরু করলেন যে টাকা নেই, টাকা নেই, টাকা দিচ্ছে। তারপরে যে অনুযোগগুলো আছে, অনুযোগগুলো আছে, সরকার তো একটা নিয়মে চলে। যদি কোনো বেনিয়ম কাজ করে থাকে কেন্দ্র, সেটা প্রমাণ তো দেখতে পাচ্ছি না। সেই প্রমাণ পেলে আমি খুব খুশি হতাম, আমি ওদের সঙ্গে গলা মিলিয়ে বলতাম এ হচ্ছে কেন। আর দ্বিতীয় হচ্ছে, আপনি যদি পশ্চিমবঙ্গের বাজেট, আজকে পশ্চিমবঙ্গের বাজেট বিশ্লেষণের সময় নয়, কিন্তু পশ্চিমবঙ্গের বাজেট বিশ্লেষণ করে যেটা দেখি, ক্যাপিটাল আউটলে বলে তো কিছু নেই। ক্যাপিটাল আউটলে প্রায় শূন্য, খুব কম। আর ক্যাপিটাল এক্সপেন্ডিচার বলে যেটা দেখেন, খুব মনোযোগ দিয়ে দেখবেন, ওইটা হচ্ছে লোনস অ্যান্ড গ্রান্টস। তো সেটা তো আমি এখন রেভিনিউ এক্সপেন্ডিচার হিসেবে দিতে পারি, আর একটা কাউকে দিয়ে দিলাম একটা ধার হিসেবে। তো পশ্চিমবঙ্গের আমি যেটা দেখি, ওরা কোঅপারেটিভ ফেডারেলিজমের কাজ, যেটা আইন মেনে সবকিছু করতে হবে, সেটা করছেন না। আর কোনো ক্যাপিটাল প্রজেক্ট দেখছি না। আমি খুব খুশি হতাম যদি এই সরকার বলতো যে NH-34 ওটা করবো, ঠিক করে দাও। না, ওরা বরঞ্চ বলেন যে ওইখানে যে এটা আছে ন্যাশনাল হাইওয়ে না, ওইটা ডিনোটিফাই করে দিই। ওরা তাজপুর কিংবা সাগরে যে হবে বলেছে, কোনো শুনেছেন? কোনো, আপনার তো সাংবাদিক সব, ওখানে কি হলো, কি নতুন একটা কি হলো, কি ডিপসি প্রজেক্ট হচ্ছে এতে ওয়েস্টার্ন কোস্টে, ওয়েস্ট কোস্টে কোনটা হচ্ছে, কি নাম, 65,000 কোটি টাকার একটা প্রজেক্ট। পশ্চিমবঙ্গে একটাও প্রজেক্ট আছে ওরকম? বলুন তো।
অসুবিধা দুটো প্রশ্ন আছে। একটা সেটা হচ্ছে রাজ্যের সরকার মুখ্যমন্ত্রী বরাবর কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করছে। ধারাবাহিকতা আজকেও যোগ দিল, তার কারণ একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে কেন্দ্রের যে বঞ্চনা বাংলার উপরে তার ধারাবাহিকতা আজকেও বহাল রইল। অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য বাদে পশ্চিমবঙ্গ তাতে কোনো বরাদ্দ নেই, বঞ্চনা সামনে আনা হলো। অন্যদিকে আরেকটা যেটা দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন বাজেট নিয়ে তৃণমূল সমালোচনা করছে তখন আজকের দিনে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে পুজোর জন্য অনুদান ক্লাবগুলোকে 85,000 টাকা করে এবছর তিনি দেবেন, পরের বছর বরাদ্দ বেড়ে গিয়ে 1 লক্ষ টাকা হবে। আপনাদের কিভাবে আপনারা দেখছেন দুটো বিষয়? এগুলো অনুদানের সঙ্গে না বিদ্যুতের ছাড় পান এগুলো ঘোষণা করে, এগুলো ঘোষণা করে। আপনি যেহেতু এই প্রসঙ্গে একটু আগে বললেন, এগুলো কি চোখে দেখছেন? দেখুন, দুটো আলাদা প্রশ্ন। অনুদানের যে কথাটা বললেন না, ভারতবর্ষে উন্নয়ন হচ্ছে, এই উন্নয়নে কাউকে পেছনে ফেলে রাখা চলবে না। আমার বালুরঘাটের কেন্দ্রে যদি কোনো গরিব মানুষ থাকে যাদের আমাদেরই দোষ, আমরা ভালো করে লেখাপড়া করাইনি বাচ্চাগুলোকে, আমরা স্বাস্থ্যের পরিষেবা দেইনি, সেই জন্যই ওরা, আমার বুদ্ধি আমার থেকে কম না, ওই বাচ্চাগুলোর বুদ্ধি আমার থেকে বেশি, ওরা সুযোগ পায়নি তাই করে। তো এখন যাই যে কারণেই হোক, আজকে যে অবস্থায় আছে ওই লোকগুলোকে তো পেছনে ফেলে যাওয়া যাবে না। সুতরাং কিছু তো দিতেই হবে, দেওয়া উচিত, দিতেও হবে। আর শুধু তাই না, ওরা পেলে ওদের ছেলেপুলেগুলো একটু ভালো করে, আমি নিজে বুড়ো বলে আমার বুড়োর থেকে ছুঁড়ো বেশি পছন্দ, আমি ওদের জন্য চিন্তিত বেশি যে বাচ্চাগুলোকে ঠিক করছি নাকি ওরাও আমার মতো হতভাগা হবে। তো সেটা তো করতেই হবে। অনুদানের মেইন সমস্যা হচ্ছে যে বড়লোক আর গরিবের তফাৎ করা খুব মুশকিল। একটা গরিবকে দিলাম 1,000 টাকা, কোনো আপত্তি নেই, আমাকে দেওয়ার তো কোনো কারণ নেই, কিন্তু ওই আইডেন্টিফিকেশন, টার্গেটিং খুব মুশকিল। আচ্ছা, আমি ওই প্রশ্নটায় আসি, আপনি যে প্রশ্নটা করলেন বঞ্চনার অভিযোগ, এটা প্রায় সারা পৃথিবীতে দেখা যায়। সেটা হচ্ছে প্রথম যখন একটা সমস্যা হয় তখন হয় ডিনায়াল, না কোনো সমস্যা নেই, কি ভয় পাচ্ছে, জলসাঘর দেখেছেন ছবি বিশ্বাস, সব সর্বনাশ হয়ে গেছে, কিন্তু ভান করছে যেন কিছুই হয়নি, জলসাও হচ্ছে, খানা পিনাও চলছে, ধার করে চলছে। তো সেটা এরকম। তারপর হয় যেটা বলে এটা লিকুইডিটি প্রবলেম, আমার কোনো আর্থিক সমস্যা নেই, খালি ওই এই মাসটা কিছু রকমে কাটাতে হবে, ধার চায়, ফিসক্যাল ডেফিসিট। তারপর যখন নাভিশ্বাস ওঠে তখন করে যেটা, সেটা হচ্ছে এরিয়ার্স। এই সরকারের ক্ষেত্রেও তাই দেখি, ডিএ দিচ্ছে না, দেখবেন পেমেন্ট আটকে যাচ্ছে, যে ঠিকাদারের টাকাটা পাওয়ার কথা ছিল গত মাসে সেটাও পাবে 4 মাস পরে। আর তারপর শেষে হয় অন্য কারো দোষ, আপনার দোষ, আপনি এটা করেছেন। তো এটা আমরা বহুদিন ধরে দেখে আসছি, বাম জমানার থেকে। বাম জমানাতেও বলতো কেন্দ্রের বঞ্চনা, সেই একই গান শুনে যাচ্ছি। একটা ফেডারেল সিস্টেমে, যুক্তরাষ্ট্র কাঠামো, একটা টেনশন থাকে রাজ্য সরকার আর কেন্দ্র, এত টেনশন দেখি না। এই যে পশ্চিমবঙ্গের মনে হয় যেন একটা বারবার, সেদিন তো শুনলাম 21শে জুলাই উনি বলছেন বাংলা বিদ্বেষী। আমি তো সারা ভারতবর্ষে ঘুরে বেরিয়েছি, আমার তো কোনো বিদ্বেষ দেখিনি। বাঙালি দেখলে তো ওরা খুশি হয়। শুনেছেন কোনোদিন কোনো ভারতবর্ষের কোনো প্রদেশে বাঙালি বলে পেটাচ্ছে? বহুদিন আগে একটা ঘটনা ঘটেছিল, আমি আর বলবো না এখন। এখন তো সেই বাংলা বিদ্বেষ কোথায়? এখন আমরা ভারতীয়, আমরা ইয়ার্কি মেরে বলতে পারি এ পাঞ্জাবি হ্যাঁ, এ মাল্লু, মাদ্রাজি, বং, এ নয়, বিদ্বেষ কিছু নেই, কিন্তু ওই বিদ্বেষ ঘটানোর চেষ্টা করছে। যখন বাংলার অর্থনীতির এই পরিস্থিতি, যেখানে আপনারা বারবার মেলা খেলার অভিযোগটা সামনে আনেন, সেই মেলা খেলার অর্থনীতির অবস্থায় 85,000 টাকা অনুদান, এগুলো খুব লাভ রয়েছে। উনি বলছেন জেলাতেও কার্নিভাল হবে, এবারে 85,000 টাকা অনুদান, পরের বছর 1 লক্ষ টাকা। যেখানে এই অবস্থা, সেখানে কিভাবে এই টাকাগুলো? এই টাকাটা যেটা, ওর দৈবিক কৃপা ভীষণ প্রয়োজন। মা দুর্গার
জন্য পূজা দিচ্ছেন, ঈদে দিচ্ছেন, আল্লাহ, তারপর জিসাস ক্রাইস্ট, 33 কোটি দেবতা। তা আমি ওকে, আমার শুভেচ্ছা রইল। দেখুন ওই ভগবানের কৃপায় যদি কিছু হয়। আর ক্লাবগুলো ভোটের জন্য খুব উপযোগী। ভোটের সময় যদি একটু করতে হয়, বুথ টুথ ক্যাপচার করতে হয়, ভোট খুব ভালো। বলছি এই যে ডানকুনি অমৃতসর যে করিডোরের কথা ঘোষণা করা হয়েছে, মুখ্যমন্ত্রী বলছেন যে এটা হচ্ছে পুরনো বোতলের নতুন রঙিন জল। হ্যাঁ, উনি তো তাই বলবেন। উনি যেটা করেন ঘোষণা করে দেন। আপনারা কিং ক্যানুটের কথা শুনেছেন? আয়ারল্যান্ডের বোধহয় রাজা ছিলেন। তো উনি ভাবতেন যে মানে ওর যারা সাকরেত ছিল ওরা সব বলতো যে আপনার কি ক্ষমতা। তো ক্যানিউট সাহেব একবার নিয়ে গেল ওদের সমুদ্রের ধারে, বললো ঢেউ থামলো না। তখন বললো আমার ক্ষমতাটা সীমা আছে। তো মাননীয় মুখ্যমন্ত্রী যেটা দেখে উনি নির্দেশ দিয়ে দেন। বলে দিয়েছি হকার তুলে দাও, বলে দিয়েছি কোনো দুর্নীতি চলবে না। তো এই যে এটাও খেলামেলারই অঙ্গ। ডানকুনি যেরকম সমস্যা, ওখানে একটা পুরনো শহর, ওখানে করতে হবে। এই অমৃতসর থেকে কলকাতার এই ইস্ট ওয়েস্ট করিডোরে কি এরকম পুরনো জায়গা নেই? সবগুলো নতুন আবিষ্কার হয়েছে। একটা ইন্ডাস্ট্রিয়াল পার্ক করতে যা লাগে তার জন্য প্রশাসনিক ক্ষমতা দরকার, দুর্নীতিমুক্ত একটা প্রশাসন দরকার যেটা করবে। বাঙালি তো উন্নয়ন চায়। তো উনি খালি এটাকে সবকিছুই মায়া, কিছুই হবে না এই বলে উন্নয়ন কি করে হবে? বিধানসভার প্রসঙ্গে আসছি। গতকাল দীপিকা বন্দ্যোপাধ্যায় বাজেটের প্রশ্ন হয়নি। আমার একটা প্রশ্ন আছে, বলছি যে 1 কোটি চাকরির কথা বলা হচ্ছে বছরে। এর আগেও তো প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন বছরে 2 কোটি চাকরি, এবং তাই নিয়ে বিরোধীরা বারবার অভিযোগ করেন। কি বলবেন? দেখুন, চাকরি সম্বন্ধে, চাকরি তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে হবে না। যেটা আপনার মনে রাখতে হবে, চাকরি তখনই হবে একটা শিল্পপতি কিংবা উদ্যোগপতি, সে তখনই আমায় চাকরি দেবে যখন ওই চাকরি দিয়ে তারও 5টা পয়সা লাভ হবে। তো চাকরি তখনই তৈরি হবে যখন একটা বিজনেস এনভায়রনমেন্ট হবে, বিনিয়োগ আসবে, এবং শিল্পপতিরা দেখবেন এখানে ভারতবর্ষে বিনিয়োগ করলে টাকা করা যায়। জনগণের মঙ্গলের জন্য ওরা আসবেন না, কিংবা একটা খুব আমার লাভ হবে বলে ওরা আসবেন নিজের লাভের জন্য। এখন আমাদের উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের যে গতি দরকার, আর আমি যেটা বললাম যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কৃষিতে ডাইভার্সিফিকেশন। আর কৃষির থেকে ওখানে যা লোক দরকার তার থেকে অনেক বেশি লোক আছে। যদি কোয়ালিটি এমপ্লয়মেন্ট দিতে চান তাহলে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার, এবং সেই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো তেলে ভাজার দোকান করেও হবে না, আর কাশফুলের বালাপোষ বানিয়েও হবে না। তো এ কথা তো অস্বীকার করে লাভ নেই যে হারে আমরা এমপ্লয়মেন্ট বাড়াচ্ছি তার থেকে অনেক দ্রুত গতিতে বাড়ানো দরকার। কিন্তু ওই বাড়ানোর জন্য কোনো ভুল পদক্ষেপ তো নেওয়া যাবে না। এমন কিছু করলাম যাতে দুদিনের জন্য চাকরি হলো, তারপর চাকরি চলে গেল। তো আমার মনে হয় এই যে কতগুলো জিনিসের উপর চাপ দিয়েছেন, একটা হচ্ছে স্কিল ফরমেশন, লার্নিং বাই ডুইং। আমাকেও যদি বুড়ো বয়সে একটা ফ্যাক্টরিতে ঢুকিয়ে দেন একটা কাজ করতে, আমি 6 মাস কাজ করলে শিখে যাব যে স্ক্রুড্রাইভারটা কি করে চালাতে হয়, শিখে যাব। বিনিয়োগ আনা, ইজ অফ ডুইং বিজনেস, এইটা আমি বারবার মনে করাই যে শিল্পপতি কিংবা উদ্যোগপতি আমাকে ভালোবাসেন বলে আসবেন না। আমাকে ওকে বোঝাতে হবে আসুন আপনারই লাভ হবে, কোটি টাকা উপার্জন করবে। তো সেই পরিস্থিতিটা তৈরি করতে হবে। তো যদি বলেন 2 কোটি চাকরির ব্যবস্থা করবেন বলেছেন, কিছু চাকরি তো হয়েছে, 2 কোটি না হয়ে থাকতে পারে। আর যেটা আপনি টার্গেট করছেন সেই অনুযায়ী তো চলবে।
আরেকটা বিষয় এই প্রশ্নে একটা পয়েন্ট এক করতে বলুন বলুন। দেখুন, এই যে 2 কোটি এমপ্লয়মেন্টের কথা যেটা আছে, আমাদেরকে এই এমপ্লয়মেন্টের মানেটাকে ঠিক করতে হবে। এমপ্লয়মেন্ট মানে চাকরি শুধু নয়, এমপ্লয়মেন্ট সেলফ এমপ্লয়মেন্টও হয়। তো এই দুটো জিনিসটাকে মিশিয়ে আমাদেরকে বুঝতে হবে। আজকে স্টার্ট আপ ইন্ডিয়া যেটা হচ্ছে, স্ট্যান্ড আপ ইন্ডিয়া যেটা হচ্ছে, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেওয়া হচ্ছে, স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম নেওয়া হচ্ছে। এই বিভিন্ন যে ব্যবসায়ীদের মানে তাদেরকে মানে এনকারেজ করে যে তোমরা নিজের ব্যবসাটা আরম্ভ করো। তো এই জন্য এখন একটা মানে আত্মনির্ভর ভারতের মধ্যে এই কথাই বলা হচ্ছে, ডোন্ট বি এ জব সিকার, বি এ জব প্রোভাইডার। তার মানে সঙ্গে সঙ্গে আপনাকে এই ব্যবসা বাণিজ্য নিজে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট তার জন্য আলাদা মন্ত্রণালয় করে। এটা একটু শুধু আপনি এটা বলে দেন, এই বাজেটে ইন্টার্নদের বিশেষ সুবিধার কথা বলা হচ্ছে, কিন্তু কর্মসংস্থান যে কোনো বিরাট দিশা বা সেরকম কিছু নেই বলে বিরোধী দল যে এটা যদি বলেন। দেখুন, আজকে আমি যেহেতু বিরোধী দলে, সেহেতু আমি বিরোধীদের একটা বিরাট সুবিধা আছে। বিরোধীদের হচ্ছে ক্ষমতা আছে, কোনো দায়িত্ব নেই। তো ওরা যে সমালোচনাটা করছেন, আমি নাম বলবো না কোনো নেতার, আমি তো বিভিন্ন দলের সঙ্গে কাজ করেছি আমলা হিসেবে। ওরাও তো রাজত্ব করেছে, তখন ওরা কি করেছিলেন? আজকে হঠাৎ বিরোধী পক্ষ হয়ে বলছেন কিছুই নেই, কিছুই নেই। এটা তো আবার বলছি, যেটা পিসি সরকারের জাদু নয়, যে জাদু দিয়ে একদিনে ওইটা তাহলে করতে হবে সরকারি, ওই যে মাননীয়া যেমন বলেছেন যে সিভিতে দিয়ে দেবো মাস্টারের চাকরি, কিংবা 10 লক্ষ লোকের চাকরি দিয়ে দেবো, ওরমভাবে করা যায়। কিন্তু যদি দীর্ঘমেয়াদী স্থায়ী চাকরি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে চান, ইট বি মানে টর্চুয়াসলি স্লো। এটা একদিনে হয় না। আপনি দেখুন, কোরিয়ার ইতিহাস দেখুন, জাপানের ইতিহাস দেখুন, সিঙ্গাপুরের দেখুন, হংকং এর দেখুন, তাইওয়ানের দেখুন, একদিনে হয়নি। এটা হচ্ছে প্রায় এটা 20 ওভারের খেলা নয়, এটা টেস্ট সিরিজ। মানে ঠিকভাবে ব্যাট করে যেতে হবে, 5 বছরে হবে হবে। গতকাল সায়ন্তিকা এবং রেয়া হোসেনদের রাজভবনের থেকে একটি চিঠি পাঠানো হয়েছে, যেখানে তাদের শপথ গ্রহণ নিয়ে বেশ কিছু জায়গায় উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল। 500 টাকা জরিমানা এবং জানানো হয়েছে শপথ গ্রহণটাই আনকনস্টিটিউশনাল। আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে আপনার 500 টাকা চাই, বাজারে ধার বাকি রয়েছে নাকি জলপানের জন্য লাগবে, কাউকে সন্তুষ্ট করবার রয়েছে বলুন, বললে ব্যবস্থা করে দিতে পারি। রাজ্যপাল সম্পর্কে মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকে এটা বিধানসভায় হয়েছে। আপনি পরিষদীয় দলের তরফ থেকে কি বলবেন? আমি পরিষদীয় দলের থেকে কিছু বলতে পারবো না। সে আমাদের সচেতক রয়েছেন, পরিষদীয় দলের নেতা রয়েছেন। আমি এইটুকুই বলতে পারি, আপনারা আমাকে মোটামুটি চেনেন, জানেন আমি দুর্বাক্য কুবাক্য বলি না, গালাগাল দেই না। আমার খুব দুঃখ হয় যে দুজন সাংবিধানিক আমাদের, যাদের আমরা শ্রদ্ধা করি, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় রাজ্যপাল, এই ধরনের কথাবার্তা আমার সত্যি দুঃখ হয় যে কোথায় আমরা যাচ্ছি। আপনি যদি দেখেন যে আগের যুগে আমাদের যারা বড় বড় বক্তা ছিলেন পার্লামেন্টে, সোমনাথ চ্যাটার্জি, ত্রিদীপ চৌধুরী, এনসি চ্যাটার্জি, এদের বক্তৃতা দেখুন, ওরাও কিন্তু সমালোচনা করতেন। কিন্তু সমালোচনার তো একটা ভাষা আছে, একটা পরিভাষা আছে। ওটা তো আমরা খিস্তি খাওয়া করি দেই না। এ তো প্রায় সেই পর্যায়ে চলে যাচ্ছে। তাতে আমার অনেক সময় মনে হয় ভুল জায়গায় এসে গেছে, এই জায়গায় ভালো লাগে না এই কথাবার্তা শুনতে। উনি আরেকটা বিষয় বলছেন, বাংলায় যারা নতুন জিতছে তাদের প্রতি বঞ্চনা ভারত এবং বাংলার ইতিহাসের দৃষ্টান্ত হয়ে থাকে। দেখুন, এগুলো আইনি ব্যাপার। স্পিকারও একটা বলছেন, আর এদিকে বোধহয় 188 না কত 144 ওই ধারায় সংবিধানের, এইটা রাজ্যপালের অনুমোদন সাপেক্ষ। আমি তো আইনজ্ঞ নই,
কিন্তু আমি এইটুকু দেখেছি আপনাদের কাগজে, আজকে বোধহয় টেলিগ্রাফে কিংবা আনন্দবাজারে বেরিয়েছে যে 2টি ধারার কথা বলা আছে। তো এটাতে সার্বিক নেওয়া যায়। তো আমি এটা বেশি কিছু বলবো না, এটি বলবো যে এটা অত্যন্ত দুঃখজনক যে আমরা এই পর্যায়ে দাঁড়িয়ে এসে গেছি যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মধ্যে এরকম বাক্য বিনিময় হচ্ছে। রাজ্যপালকে বায়াস বলছেন যে বেআইনি ব্যাখ্যা দিলে চলবে না, লাইনে চলুন, বেআইনে চলার চেষ্টা করবেন না, সংবিধান অনুযায়ী চলুন, আপনি চলেন না, কোন রাজনৈতিক দলের কাছে বায়াস হবেন না, রাজ্যপালকে হুঁশিয়ারি দিচ্ছে। এইটা তো দেখুন, বেআইনি না আইনি এটা তো বিচারালয় বিচার করবে, এটা তো আমি আপনি করতে পারবো না। আমি আইনের কতটুকু জানি না, আপনি কতটুকু জানেন। তো এই ধরনের আলোচনা তো এতে নয়, গড়ের মাঠেও হবে না, এই ধরনের আলোচনা রকে কিংবা চায়ের দোকানেও হবে না। এই ধরনের আলোচনা তো সুপ্রিম কোর্টে হওয়া উচিত, হাইকোর্টে হওয়া উচিত। ইনফ্যাক্ট সাংবিধানিক ব্যাপার বলে আমার ধারণা এটার এখতিয়ার বোধ হয় সুপ্রিম কোর্টে। আর কোনো প্রশ্ন? শুধু একটা শেষ প্রশ্ন। শেষ। মুখ্যমন্ত্রী তো অভিযোগ করছেন যে নীতি আয়োগের বৈঠকে দিল্লিতে যাবেন, সেখানে কি বলবেন? দিল্লি স্পিচটা লিখিত আকারে জানতে চেয়েছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন, আমি স্বতঃস্ফূর্তভাবে বলতে চেয়েছি, ওরা আগে থেকে সমস্ত কিছু জানতে পেরেছে, কি বলবেন? না, এটা লিখিতভাবে হলে মনে হয় ওর সুবিধা হবে, কারণ উনি তো অনেক সময় ওই কি নাম আমাদের পাকিস্তানের রাষ্ট্র কবি ইকবালের কবিতা অনেক সময় ভুল করে নজরুল ইসলাম বলে ফেলেন স্বতঃস্ফূর্তভাবে। তো স্বতঃস্ফূর্তভাবে না বলে নীতি আয়োগে যদি উনি লিখিতভাবে দেন, মনে হয় ভুল ত্রুটির সম্ভাবনা কম হবে, সেটি ভালো হবে। আবার শেষ বলবো, নিট স্ক্যাম নিয়ে ধর্মেন্দ্র প্রধানদের কেন পেনাল্টি হবে না, মুখ্যমন্ত্রী আজকে জানতে চেয়েছেন। না, নিট হতে তো তদন্ত হচ্ছেই, আর আমার মনে হয় একটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, পুনরায় আর নিট নয়, জাস্ট এইমাত্র আপডেট, নিট আর যা ছিল সেই ডিটেলস আছে। না, এইটা তো খুব আমার মনে হয় মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক করেছে। যদি প্রবলেমটা লোকালাইজড হয় এবং এটাকে, আমার যদি একটা টিউমার হয় যেটা দেখা গেল সারা মেটাস্টাসিস হয়নি, তাহলে তো অপারেশন করে এটা ফেলে দেওয়া যায়, সারা আমাকে মেরে ফেলার কোনো দরকার নেই। তো সেটা তো আমার মনে হয় ঠিক হয়েছে। তো নিটের ব্যাপারে ধর্মেন্দ্র প্রধান আর আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন শিক্ষামন্ত্রীর মধ্যে তফাৎ হচ্ছে, ধর্মেন্দ্র প্রধানের কোনো, আমরা এখনো অবধি কোনো তরুণী বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকার সঙ্গে পাওয়া যায় না। ওকে যদি ওইটা পাওয়া যেত তাহলে আলাদা কথা ছিল। আর এইটা তো অ্যারেস্টের পর ওটা করতে হয়নি। ধর্মেন্দ্র প্রধান তো নিজেই বলেছে ভুল হয়েছে, আর কি করবেন কি? ধর্মেন্দ্র প্রধান নিজে এতে জড়িত ছিলেন এরম কোনো প্রমাণ তো আমি দেখিনি এখনো। উনি তো বলেছেন তদন্ত লাগিয়েছেন, তদন্ত যদি ওর নাম বেরোয় নিশ্চয়ই যাবেন। এ তো অত্যন্ত অন্যায়, মানে কার সঙ্গে কার তুলনা, মানে একটা কথা বলি, হ্যাঁ। সেটা হচ্ছে যে রাজ্য সরকার যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বাঁচাবার জন্য কখনো সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্টে সিঙ্গেল বেঞ্চ, কখনো সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে যাচ্ছে, রাজ্যের অর্থ খরচ করে, এক্সচেকারকে নষ্ট করে। কেন্দ্রীয় সরকার সরাসরি তদন্তের নির্দেশ দিয়েছেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং ওনার বলা যেতে পারে অনেক বিধায়ক এখনো জেলে আছেন, উনি তাদের সযত্নে লালন পালন করছেন। ঠিক আছে, সর্বজিৎ কিছু বলবে? ধন্যবাদ।